আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। রুশ আক্রমণে ব্যাপক ক্ষতি, যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে রেকর্ড সংখ্যক ইউক্রেনীয় সৈন্য। কালই যদি হঠাৎ যুদ্ধ বাধে, যুক্তরাজ্য কতদিন লড়তে পারবে? ইরাক যুদ্ধের বিতর্কিত ভূমিকা, গাজার শান্তি বোর্ড থেকে বাদ পড়লেন টনি ব্লেয়ার। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমেই আমরা যে খবরটির দিকে নজর দেব তা হল ইউক্রেনের বর্তমান পরিস্থিতি, যেখানে রুশ আক্রমণের তীব্রতা এবং তার ফলস্বরূপ ইউক্রেনীয় সৈন্যদের ওপর প্রভাব নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। এই সংঘাত এখন এক কঠিন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। যুদ্ধের ময়দানে লাগাতার রুশ হামলা এবং কৌশলগত বিভিন্ন এলাকায় তাদের চাপ বাড়ানোর ফলে ইউক্রেনীয় সামরিক বাহিনীর ওপর যে ব্যাপক মানসিক ও শারীরিক ধকল সৃষ্টি হচ্ছে, তার প্রতিফলন দেখা যাচ্ছে মাঠের পরিসংখ্যানে। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং নিরপেক্ষ যুদ্ধ পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধাঞ্চল থেকে রেকর্ড সংখ্যক ইউক্রেনীয় সৈন্যের পিছু হটার খবর পাওয়া যাচ্ছে, যা সামরিক বিশ্লেষকদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে। এই পিছু হটার কারণগুলো বহুবিধ। প্রথমত, রুশ সামরিক বাহিনীর আর্টিলারি এবং ড্রোন হামলার মাত্রা বহুগুণ বেড়েছে। এই উন্নত প্রযুক্তি এবং লাগাতার গোলাবর্ষণের মুখে সৈন্যদের টিকে থাকা সত্যিই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। একটি রিপোর্ট বলছে কিছু ফ্রন্টলাইনে ইউক্রেনীয় সৈন্যদের গোলাবারুদের সরবরাহ ঘাটতিও লক্ষ্য করা গেছে, যা তাদের পাল্টা আঘাত হানার ক্ষমতাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। যখন একজন সৈন্য তার নিজেদের প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছে না, তখন মনোবল ধরে রাখা কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ত, দীর্ঘদিনের এই যুদ্ধ এবং প্রশিক্ষিত জনবলের ক্রমাগত ক্ষয় ইউক্রেনীয় বাহিনীর রিজার্ভ ক্ষমতাকে দুর্বল করেছে। অনেক নতুন সৈন্যকে স্বল্প প্রশিক্ষণে সরাসরি ফ্রন্টলাইনে পাঠানো হচ্ছে, যারা অভিজ্ঞ রুশ সেনাদের মোকাবিলায় প্রস্তুত নন। এই অনভিজ্ঞতা এবং পর্যাপ্ত সামরিক সরঞ্জামের অভাব দ্রুত হতাশায় রূপ নেয় এবং চূড়ান্তভাবে পিছু হটার সিদ্ধান্তকে ত্বরান্বিত করে। অনেকেই হয়তো ভাবছেন, এই বিশাল সংখ্যক সৈন্যের পিছু হটা কি ইউক্রেনের সামরিক ব্যর্থতার ইঙ্গিত? বিশ্লেষকরা বলছেন, বিষয়টা সরলভাবে কেবল ব্যর্থতা বা সফলতার মাপকাঠিতে বিচার করা ঠিক হবে না। এটি মূলত সংঘাতের দীর্ঘসূত্রিতা, সম্পদের অসমতা এবং কৌশলগত চাপের ফল। ইউক্রেন একটি সার্বভৌম রাষ্ট্র হলেও সামরিক ক্ষমতা এবং অর্থনৈতিক শক্তির দিক থেকে রাশিয়ার চেয়ে অনেক পিছিয়ে। পশ্চিমা দেশগুলো থেকে যে সামরিক সহায়তা আসছে তা সময়মতো এবং পর্যাপ্ত পরিমাণে সব ফ্রন্টলাইনে পৌঁছানো একটি বড় লজিস্টিক্যাল চ্যালেঞ্জ। আমরা প্রায়শই খবরের শিরোনামে দেখি যে নতুন সামরিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, কিন্তু তা কার্যকরভাবে সৈন্যদের হাতে পৌঁছতে যে সময় লাগে, তার মধ্যে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পাল্টে যেতে পারে। এই কারণে যখন কোনো সামরিক ইউনিট শত্রুর প্রচণ্ড আক্রমণের মুখে পড়ে এবং নিজেদের শক্তি ক্ষয় হতে দেখে, তখন কৌশলগত কারণে পিছিয়ে আসাটা তাদের জন্য একটি আত্মরক্ষামূলক সিদ্ধান্ত হতে পারে। তবে রেকর্ড সংখ্যক সৈন্যের এই পিছু হটা অবশ্যই ইউক্রেনীয় সামরিক নেতৃত্বের জন্য একটি বড় উদ্বেগের বিষয়। এর ফলে ফ্রন্টলাইনগুলোতে ফাঁক তৈরি হচ্ছে, যা রুশ বাহিনী দ্রুত পূরণ করার চেষ্টা করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনের এখন উচিত হবে পশ্চাৎপসরণকারী সৈন্যদের দ্রুত পুনর্বিন্যাস করা, তাদের মনোবল বৃদ্ধি করা এবং একই সাথে অত্যাধুনিক প্রযুক্তি এবং পর্যাপ্ত গোলাবারুদ সরবরাহের মাধ্যমে ফ্রন্টলাইনকে শক্তিশালী করা। এই সংঘাত শুধু সামরিক কৌশল আর অস্ত্রের লড়াই নয়, এটি জনগণের মনোবল, সহনশীলতা এবং পশ্চিমা সহায়তার ওপর ইউক্রেনের নির্ভরশীলতার এক কঠিন পরীক্ষা। আপনারা যারা এই যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে আগ্রহী, তারা অবশ্যই মন্তব্য বিভাগে আপনাদের মতামত জানাতে পারেন। এবার আসি আমাদের দ্বিতীয় শিরোনামে, যা কিছুটা হাইপোথেটিক্যাল হলেও বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। কালই যদি হঠাৎ যুদ্ধ বাঁধে, যুক্তরাজ্য কতদিন লড়তে পারবে? এটি এমন একটি প্রশ্ন যা কেবল সামরিক পরিকল্পনাবিদদের টেবিলেই নয়, সাধারণ মানুষের মনেও উকি দেয়। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা পশ্চিমা দেশগুলোকে তাদের নিজেদের সামরিক প্রস্তুতির বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। দীর্ঘ কয়েক দশক ধরে সামরিক ব্যয় সংকোচনের পর, বিশেষ করে স্নায়ুযুদ্ধের অবসানের পর, অনেক পশ্চিমা দেশের মতো যুক্তরাজ্যের সামরিক কাঠামো শান্তির সময়ের উপযোগী করে গড়ে তোলা হয়েছে,
যেখানে বড় আকারের দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রয়োজনীয় জনবল, সামরিক সরঞ্জাম এবং উৎপাদনের ক্ষমতাকে কিছুটা অবহেলা করা হয়েছে। যদি কালকেই একটি বৃহৎ শক্তির সাথে যুক্তরাজ্যের সরাসরি সংঘাত শুরু হয়, তবে প্রাথমিক ধাক্কা সামলানোর পর তাদের লড়াই চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী অত্যন্ত প্রশিক্ষিত এবং প্রযুক্তি নির্ভর হলেও তাদের মজুদ অস্ত্র ও গোলাবারুদের পরিমাণ একটি বড় উদ্বেগের কারণ। ইউক্রেন যুদ্ধে দেখা গেছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে দৈনিক ভিত্তিতে যে পরিমাণ গোলা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার হয় তা উৎপাদনে পশ্চিমা দেশগুলোর বর্তমান সামরিক শিল্প সক্ষমতা যথেষ্ট নয়। উদাহরণস্বরূপ, একটি গবেষণায় দেখা গেছে যে যদি ন্যাটো সদস্য দেশগুলো তাদের বর্তমান উৎপাদন হার বজায় রাখে, তবে রাশিয়া বা চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশের সাথে দীর্ঘমেয়াদী সংঘর্ষে তারা কয়েক মাসের মধ্যেই গোলাবারুদের মারাত্মক ঘাটতিতে পড়তে পারে। যুক্তরাজ্যের পরিস্থিতিও এর ব্যতিক্রম নয়। তাদের সামরিক সরঞ্জামের কিছু অংশ পুরাতন এবং সেগুলোর প্রতিস্থাপন বা মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং কর্মীর অভাব রয়েছে। এছাড়া সামরিক কর্মী সংখ্যাও স্নায়ুযুদ্ধের সময়কার তুলনায় অনেক কম। যুক্তরাজ্যের সামরিক সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তাদের প্রতিরক্ষা শিল্প। দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং কম বিনিয়োগের কারণে যুক্তরাজ্যের সামরিক সরঞ্জাম উৎপাদন ক্ষমতা বড় আকারের সামরিক সংঘাতের জন্য প্রয়োজনীয় দ্রুততা ও পরিমাণে উৎপাদন করতে সক্ষম নয়। একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে টিকে থাকতে হলে কেবল অস্ত্র মজুদ রাখাই যথেষ্ট নয়। দ্রুততার সাথে নতুন সামরিক সরঞ্জাম তৈরি এবং পুরাতনগুলোকে মেরামত করার ক্ষমতা থাকতে হয়, যা বর্তমানে যুক্তরাজ্যের সামরিক শিল্পের জন্য একটি চ্যালেঞ্জ। এছাড়া সাইবার যুদ্ধ এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও যুক্তরাজ্যকে বড় আকারের বিনিয়োগ করতে হচ্ছে। আধুনিক যুদ্ধ শুধু স্থল বা জলপথেই হয় না, এটি সাইবার স্পেসেও ছড়িয়ে পড়ে। অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং সরকারি নেটওয়ার্কগুলো সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পর্যাপ্ত প্রস্তুতি থাকা আবশ্যক। তবে আশার কথা হল, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাজ্য তাদের সামরিক ব্যয় বাড়ানোর এবং সামরিক সক্ষমতা দ্রুত বৃদ্ধির পরিকল্পনা করছে। তারা রিজার্ভ সৈনিকদের প্রশিক্ষণ বাড়ানো, সামরিক মজুদ বৃদ্ধি করা এবং প্রতিরক্ষা শিল্পকে আধুনিকীকরণের দিকে নজর দিচ্ছে। যদি কালকেই যুদ্ধ শুরু হয়, তবে যুক্তরাজ্য তাদের মিত্রদের সাথে, বিশেষ করে ন্যাটোর সাথে সমন্বিতভাবে কাজ করবে। তাদের বিমান ও নৌ সক্ষমতা অত্যন্ত শক্তিশালী, যা প্রাথমিক প্রতিরক্ষা প্রদান করবে। তবে লড়াই কতদিন চলবে তা নির্ভর করবে তাদের সামরিক মজুদের পরিমাণ, মিত্রদের সহায়তা এবং তাদের সামরিক শিল্প কতটা দ্রুত যুদ্ধকালীন উৎপাদন শুরু করতে পারে তার উপর। সবশেষে আমরা নজর দেব আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের দিকে, যা ইরাক যুদ্ধের বিতর্কিত ভূমিকা এবং গাজার বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে টনি ব্লেয়ারের অবস্থান নিয়ে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজার জন্য গঠিত শান্তি বোর্ড থেকে বাদ দেওয়ার খবরটি আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। এই বোর্ডটি মূলত গাজায় শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়েছিল। টনি ব্লেয়ারের বাদ পড়ার মূল কারণ হিসেবে তার ইরাক যুদ্ধের বিতর্কিত ভূমিকা এবং গাজা সংঘাতের বিষয়ে তার সাম্প্রতিক কিছু মন্তব্যকে উল্লেখ করা হচ্ছে। অনেকেই মনে করেন যে 2003 সালের ইরাক যুদ্ধে ব্লেয়ারের নেতৃত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ঘনিষ্ঠ অংশীদারিত্ব মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী অস্থিরতার জন্য অনেকাংশে দায়ী। ইরাক যুদ্ধের বৈধতা এবং এর ভয়াবহ মানবিক পরিণতি এখনও একটি বিতর্কিত বিষয় হিসেবে রয়ে গেছে। যারা ইরাক যুদ্ধের শিকার হয়েছেন বা মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পক্ষে কাজ করেন, তাদের কাছে টনি ব্লেয়ারের নাম এখনও সন্দেহের চোখে দেখা হয়। এই প্রেক্ষাপটে গাজার মতো একটি সংবেদনশীল অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ একটি বোর্ডে তার উপস্থিতি অনেকের কাছেই গ্রহণযোগ্য ছিল না, বিশেষ করে যখন বোর্ডটি এমন একটি অঞ্চলে কাজ করতে যাচ্ছে যেখানে পশ্চিমা হস্তক্ষেপের ইতিহাস অত্যন্ত জটিল এবং বিতর্কিত। বিশ্লেষকদের মতে গাজার শান্তি বোর্ড থেকে টনি ব্লেয়ারকে বাদ দেওয়াটা বোর্ডের নিরপেক্ষতা এবং মধ্যপ্রাচ্যের জনগণের আস্থা অর্জনের জন্য একটি কৌশলগত সিদ্ধান্ত। গাজা সংঘাতের বর্তমান পরিস্থিতিতে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন এমন একজন ব্যক্তিত্ব যার গ্রহণযোগ্যতা সব পক্ষের কাছে থাকবে।
ব্লেয়ারের মতো একজন বিতর্কিত ব্যক্তিত্বের উপস্থিতি বোর্ডের কাজকে আরও কঠিন করে তুলতে পারত। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং মধ্যপ্রাচ্যের স্থানীয় নেতারা শুরু থেকেই ব্লেয়ারের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের যুক্তি ছিল একজন বিতর্কিত যুদ্ধনেতা কিভাবে শান্তি প্রক্রিয়ার নেতৃত্ব দিতে পারেন। এই বাদ দেওয়াটি প্রমাণ করে যে আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টা এখন এমন ব্যক্তিদের চাইছে যারা অতীত সংঘাতের বিতর্ক থেকে মুক্ত এবং যাদের মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে একটি নিরপেক্ষ এবং গভীর বোঝাপড়া রয়েছে। এই ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে অতীত ভুলের প্রভাব কত দীর্ঘস্থায়ী হতে পারে তার একটি স্পষ্ট উদাহরণ। একজন নেতার অতীত সিদ্ধান্তগুলি কিভাবে তার বর্তমান এবং ভবিষ্যতের ভূমিকাকে প্রভাবিত করতে পারে তা এই ঘটনা থেকে বোঝা যায়। এছাড়াও এই পদক্ষেপটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার একটি প্রবণতাও নির্দেশ করে। ভবিষ্যতে শান্তি আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিত্বদের অবশ্যই তাদের অতীত কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে এবং জনগণের আস্থা অর্জন করতে হবে। আপনাদের কি মনে হয়, টনি ব্লেয়ারকে বাদ দেওয়াটা কি সঠিক সিদ্ধান্ত? আপনারা কমেন্টে এই বিষয়ে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে পারেন। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।